আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আগের এপিসোডেই বলে এসেছিলাম যে কলাম কত রকমের তাই নিয়ে আমরা এই এপিসোডে আলোচনা করব। তো কলামকে আসলে দুটো দিক থেকে ভাগ করা যায়। একটা দিক হচ্ছে যে কলামের বিষয় কি। কলামের বিষয় যদি হয় রাজনীতি, তাহলে এটা রাজনৈতিক কলাম, পলিটিক্যাল কলাম। কলামের বিষয় যদি হয় অর্থনীতি, তাহলে এটা ইকোনমিক কলাম, অর্থনৈতিক কলাম বা অর্থনীতি বিষয়ক কলাম। কলামের বিষয় যদি হয় আর্থিক ক্ষেত্র, যাকে আমরা ইংরেজিতে বলি ফিনান্সিয়াল সেক্টর বা বিজনেস সেক্টর, ব্যবসায়িক ক্ষেত্র, তাহলে সেই কলামটা হচ্ছে ফিনান্সিয়াল কলাম, আর্থিক বিষয়ক কলাম বা কেউ কেউ সংক্ষেপে আর্থিক কলামও বলেন, বা বিজনেস কলাম, বাণিজ্যিক কলাম, বাণিজ্য বিষয়ক কলাম। কলামের বিষয় যদি হয় ইতিহাস, ইতিহাসের চর্চা, ঐতিহাসিক তথ্য, তাহলে এটা হিস্টোরিক্যাল কলাম। এখন এর বাংলা ঐতিহাসিক কলাম বলাটা একটু আমার আপত্তি আছে, কারণ আমরা একটা ঘটনাকে ঐতিহাসিক বলি, একটা জায়গাকে ঐতিহাসিক বলি, তার ইতিহাসের সঙ্গে তার একটা যোগাযোগ পাওয়া যায় বলে সে কলাম ঠিক ঐতিহাসিক কলাম সেই অর্থে ঐতিহাসিকটা না, আমি বরং সেটার বদলে হিস্টোরিক্যাল কলামের বাংলায় ইতিহাস বিষয়ক কলাম বলাই বেশি পছন্দ করি। ঠিক যেমন একটা কলাম হতে পারে মিথোলজিক্যাল কলাম, মানে যদি কলামের বিষয় হয় পৌরাণিক কাহিনী, পুরাণের চর্চা, পুরাণের বিশ্লেষণ, তাহলে সেটা মিথোলজিক্যাল কলাম। কিন্তু সেটা পৌরাণিক কলাম এটা বলাটা ঠিক না। পৌরাণিক কাব্য, এটার সঙ্গে পৌরাণিক কলামকে পাশাপাশি রাখলেই বুঝবে আমি কি পার্থক্য বোঝাতে চাইছি। ঠিক আছে, পুরাণ কথা তো আর নয়, এটা হচ্ছে পুরাণ কথার একটা ব্যাখ্যা বিশ্লেষণ। ফলে মিথোলজিক্যাল কলামকে বাংলায় বরং পুরাণ বিষয়ক কলাম বলাই ভালো। ঠিক আছে, ঠিক সেরকম ধরো একটা কলামের বিষয় হচ্ছে বিজ্ঞান, সায়েন্স, সেই কলামকে আমরা জেনারেলি বলি সায়েন্টিফিক কলাম, হ্যাঁ, বা সায়েন্স কলাম, বিজ্ঞান বিষয়ক কলাম, এরকম বলাই ভালো। তো এরকম বিষয় যা হবে সেই অনুযায়ী আমরা একটা কলামের নামকরণ করতে পারি। সংবাদপত্র বা সাময়িক পত্রে, বিশেষত সংবাদপত্রে, ধরো সংবাদপত্রের কথাই যদি বলি, কলামের জনপ্রিয়তার পিছনে একটা অন্যতম ভূমিকা তো সংবাদপত্রের, কারণ সংবাদপত্রটাই মানুষ প্রতিদিন প্রায় হাতে নিয়ে পড়েন। সব থেকে বেশি গুরুত্ব পায় এই পলিটিক্যাল কলাম, রাজনৈতিক কলাম। যারা লেখেন তাদের আমরা বলি পলিটিক্যাল কলামিস্ট, রাজনৈতিক কলাম লেখক বা স্তম্ভ লেখক। সাধারণত খুব প্রবীণ অভিজ্ঞ সাংবাদিকরা এই ধরনের কলাম লেখেন, যারা দীর্ঘদিন রাজনৈতিক সাংবাদিকতা বা পলিটিক্যাল রিপোর্টিংয়ের সঙ্গে যুক্ত বা সেই দায়িত্ব পালন করেছেন বা পালন করে আসছেন, তারা এই ধরনের কলাম লেখেন। বিভিন্ন রাজনৈতিক ঘটনা, রাজনৈতিক পরিস্থিতি, দেশ বিদেশের রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক অঙ্ক, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক, টানাপোড়েন, রাজনৈতিক সিদ্ধান্ত, এগুলোকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করেন রাজনৈতিক কলামে যিনি কলামটি লিখছেন তিনি। এবং এর মধ্য দিয়ে রাজনীতির একটা চেহারা উঠে আসে। রাজনৈতিক কৌশলের আড়ালে কোনো একটি দল আসলে কি করতে চাইছে তার চিত্র অনেক সময় স্পষ্ট হয়। অবশ্যই লেখকের মত অনুযায়ী, সেটা পাঠক সবার মত নাও হতে পারে, পাঠক তার সঙ্গে সহমত নাও হতে পারেন, কিন্তু পাল্টা যুক্তি উঠে আসতে পারে, কিন্তু ওই রাজনৈতিক কৌশলের মধ্য দিয়ে আসলে সে কি করতে চাইছে তার একটা ব্যাখ্যা পাঠকের কাছে স্পষ্ট হয়। আর এরপরেই সংবাদপত্রে যে কলামটি বেশি গুরুত্ব পায় সেটা হচ্ছে ইকোনমিক কলাম। এবং অ্যাকচুয়ালি আমরা সাংবাদিকতার আলোচনায় এই ইকোনমিক কলাম বা ফিনান্সিয়াল কলাম, বিজনেস কলাম, এগুলোকে কার্যত এক ক্যাটাগরিতে ফেলি। মানে ওই যেটা ইকোনমিক কলাম ওটাই অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল কলাম, বা বিজনেস কলাম বা ফিনান্সিয়াল কলাম, বিজনেস কলাম, ইকোনমিক কলাম বলতে একই বিষয়কে শেষ পর্যন্ত পৌঁছায়, এরকমই বোঝায় এটা অনেকেই মনে করেন বা অনেকেই বলেন আর কি। খুব পার্থক্য কিছু নেই, যদিও ইকোনমি আর ফিনান্স দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। ইকোনমি, অর্থনীতি হচ্ছে এই অর্থটা আসলে একটা সম্পদ, এই সম্পদ, তার অস্তিত্ব, তার উৎস, তার সৃজনশীলতা, মানে তাকে কিভাবে, এই সম্পদটা কিভাবে সৃষ্টি করা হচ্ছে, তার সৃষ্টির প্রক্রিয়া, এই সম্পদের বিকাশ, এই সম্পদের ব্যবহার, এই সম্পদের বন্টন,
তার নীতি, এই সামগ্রিক চর্চাটা হচ্ছে অর্থনীতি। হ্যাঁ, এবং সেই সিদ্ধান্তের কি পরিণতি, কি প্রতিক্রিয়া, মানে অর্থকে ব্যবহারের, সম্পদ হিসেবে অর্থকে ব্যবহারের অভিমুখ কি, তার কি প্রতিক্রিয়া পরিণতি হতে পারে বা হচ্ছে, এই সমস্তটা মিলে হচ্ছে অর্থনীতি বা ইকোনমি। আর ফিনান্স, আর্থিক ক্ষেত্র বলতে যেটা আমরা বুঝি, ফিনান্স বা ফিনান্সিয়াল সেক্টর, সেটা কিন্তু, বা বিজনেস সেক্টর, এটা আসলে এই গোটা বিষয়টাকে বোঝায় না। এটা হচ্ছে এর একটা অংশ। আসলে অর্থের লেনদেন সংক্রান্ত যে কোনো বিষয়টাই হচ্ছে আর্থিক ক্ষেত্রের মধ্যে পড়ে, বা ফিনান্সিয়াল সেক্টরের মধ্যে পড়ে, বা বিজনেস সেক্টর, বাণিজ্যিক ক্ষেত্রের মধ্যে পড়ে। যেমন ধরো আমদানি রপ্তানি বাণিজ্য, যেমন আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, যেমন শেয়ার বাজার, যেমন ব্যাংকের লেনদেন, যেমন বিমা ক্ষেত্র, নানা সুবিধা অসুবিধা, কোন কোম্পানি বিমায় নতুন কি পলিসি নিয়ে এলো, তার প্রিমিয়াম কি, মেডিক্লেম হতে পারে, অ্যাক্সিডেন্টাল কেস হতে পারে, বেনিফিটের কেস আছে কি নেই, শিক্ষা সংক্রান্ত কোনো ইয়ে আছে কিনা, এখন তো পেনশন পলিসিও হয়েছে। এই যে বিমার বাজার, এই যে বিমা ক্ষেত্র, ব্যাংকিং ক্ষেত্র, শেয়ার বাজার, এইগুলো হচ্ছে ফিনান্সিয়াল সেক্টরের। এগুলো নিয়েও কলাম, এগুলো একই সঙ্গে বিজনেস সেক্টর। যেমন ধরো কেউ হয়তো অর্থনীতি নিয়ে একটা কলাম লিখছেন, এবং সেই কলামের একটা নির্দিষ্ট নাম আছে, ইকোট্রিক্স কলমটার নাম, হয়তো তিনি লিখছেন, সেখানে তিনি শুধু এই অর্থনৈতিক বিষয়গুলোকেই ব্যাখ্যা করছেন। আবার কেউ হয়তো আর্থিক ক্ষেত্র নিয়ে একটা কলম লিখছেন, তার হয়তো কলমের নাম হচ্ছে ফিনাট্রিক্স। হ্যাঁ, মানে ফিনান্সের ফিনা, ট্রিক্সের ট্রিক নিয়ে হয়তো উনি করেছেন ফিনাট্রিক, এরকম একটা কলমের নাম, বা ফিনাট্রিক্স একটা কলমের নাম দিয়েছেন। ঠিক আছে, তো সেখানে তিনি শুধু ওই আর্থিক ক্ষেত্র, মানে ব্যাংক, বিমা, শেয়ার বাজার, আমদানি রপ্তানি বাণিজ্য, এই সমস্তগুলোকেই উনি ব্যাখ্যা করছেন। ঠিক আছে, বিভিন্ন দিক থেকে। আবার এটাকে একসঙ্গেও ভাবা যায় যে হরে ধরে বিষয়টা ওই নয় ইকোনমিক্স, নয় ফিনান্স, নয় বিজনেস, ফলে এটা ওই অর্থনীতি বা অর্থ সংক্রান্ত বিষয় এক ক্যাটাগরিতে রাখলাম। ঠিক এরকমই প্রত্যেকটা সংবাদপত্রে তৃতীয় যে কলামটা বেশ গুরুত্ব পায়, সেটা হচ্ছে অনেকের মতে স্পোর্টস কলাম। তোমরা সবাই দেখেছো যে সংবাদপত্রে, দৈনিক সংবাদপত্রে শেষের পাতা বা শেষের দিক থেকে একাধিক পাতা জুড়ে খেলার খবর নিয়মিত প্রকাশিত হয়। স্পোর্টসের নিউজই একমাত্র আলাদা করে রোজ প্রকাশিত হয়, এবং ওই স্পোর্টসের পেজেই এরকম কলামও বেরোয়, সেগুলোকে আমরা বলি স্পোর্টস কলাম। এবং সেই কলাম মূলত বেরোয় অলিম্পিক, বিশ্বকাপ ক্রিকেট, বিশ্বকাপ ফুটবল, বিশ্ব হকি প্রতিযোগিতা, এই ধরনের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলোর সময়। আবার অনেক সময় জাতীয় পর্যায়ে কোনো বড় টুর্নামেন্ট হচ্ছে, তখনও এরকম কলাম বেরোতে পারে। ধরো IPL হচ্ছে, বা ISL হচ্ছে, বা ন্যাশনাল লিগ হচ্ছে, তখনও এরকম কলাম বেরোতে পারে। এই কলামগুলো কারা লেখেন? এই কলামগুলো যারা লেখেন তারা তো স্পোর্টস কলামিস্ট, ক্রীড়া বিষয়ক কলাম লেখক। তারা মূলত হচ্ছেন হয় খুব মানে বিখ্যাত খেলোয়াড়, প্রাক্তন, যারা এখন লিখছেন, মানে বর্তমান প্রজন্মের খেলা লিখে নিজের অভিজ্ঞতা থেকে বিশ্লেষণ করছেন। অনেক সময় বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়রাও কলাম লেখেন। ঠিক আছে, কোচ যারা একসময় ছিলেন বা এখনো আছেন, তারা লেখেন। আর অনেক সময় ধারাভাষ্যকার, মানে যারা টিভিতে বা রেডিওতে যখন খেলা হয় তখন যারা ধারা বিবরণী দেন, কমেন্ট্রি করেন, তাদের তো ইংরেজিতে কমেন্টেটর, বাংলায় ধারাভাষ্যকার বলে, তারাও কলাম লেখেন, এরকমও হয়। এছাড়াও ক্রীড়া বিশেষজ্ঞ যারা, মানে ক্রীড়া বিষয়ক বিশেষজ্ঞ যারা, তারাও কেউ কেউ কলাম লেখেন। ধরো বিশ্বকাপ ফুটবল হচ্ছে, তুমি হয়তো দেখলে একটা কাগজে মারাদোনার কলম বেরিয়েছে, যখন মারাদোনা বেঁচে ছিলেন, মারাদোনার নামে। মারাদোনা হয়তো ওই কাগজে ওই বিশ্বকাপ ফুটবলের সময় প্রতি 4 দিন অন্তর তার একটা, বা প্রতি 3 দিন অন্তর তার একটা লেখা বেরিয়েছে, ওই খেলাগুলোর বিভিন্ন ম্যাচকে বিশ্লেষণ করে। ঠিক আছে, এই কিংবা ধরো বিশ্বকাপ ক্রিকেট হচ্ছে, তুমি দেখলে সুনীল গাভাস্কারের একটা লেখা বেরোচ্ছে কোনো কাগজে, প্রায় প্রতিদিনই তার একটা, প্রতিদিনের ম্যাচের পরেই তার একটা, মানে প্রতিদিন তার কলম বেরোচ্ছে, বা প্রতি 3 দিন অন্তর বা 4 দিন অন্তর তার একটা করে লেখা বেরোচ্ছে, এর মধ্যে যে খেলাগুলো হলো সেগুলোকে বিশ্লেষণ করে। তো বা পার্টিকুলার ওই একটা ম্যাচকে ধরে 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 তিনি ওই 4 দিন অন্তর অন্তর বিশ্লেষণ করছেন। স্পোর্টস কলামটা জেনারেলি তখন বেরোয়। তবে
কিছু ম্যাগাজিন আছে যেগুলো স্পোর্টস ম্যাগাজিন, ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন, যেমন কলকাতা থেকে একটা বেরোয় খেলা, যেমন স্পোর্টস স্টার বলে একটা ম্যাগাজিন আছে। এরা আবার ওই ম্যাগাজিনের প্রতি সংখ্যায় হয়তো একটা করে কলাম বা দুটো করে কলাম বা তিনটে করে কলাম বার করে, সেগুলো তো স্বাভাবিকভাবেই বেরোয়। কিন্তু সংবাদপত্রে স্পোর্টস কলাম জেনারেলি বেরোয় কোনো একটা বড় প্রতিযোগিতাকে ঘিরে, মূলত আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা অথবা জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরেও এই ধরনের কলাম প্রকাশিত হতে পারে। এছাড়াও আমরা বিষয়ভিত্তিক যে কলামগুলো দেখি তার মধ্যে ধরো আমি একটু আগে বললাম যে বিজ্ঞান বিষয়ক কলামের কথা। কোনো কোনো সংবাদপত্র এটা খুব গুরুত্ব দিয়ে প্রকাশ করে, তাদের হয়তো একজন সায়েন্স করেসপন্ডেন্ট আছেন, বিজ্ঞান সংবাদদাতা, হয় তিনি বা কোনো বড় বিজ্ঞানী, যিনি একটা নিয়মিত সময়ের ব্যবধানে বিজ্ঞান নিয়ে, বিজ্ঞানের যে কোনো শাখা তাই নিয়ে তিনি একটা না একটা কলামে লিখছেন। এটা হতে পারে, যেমন একটা কলামের বিষয় হতে পারে হয়তো ফিল্ম, ওই কলামে ফিল্মের ওপরেই কেউ কলাম লিখে যাচ্ছেন পরপর পরপর, বিষয়ের ওপরে কোনো বাধা কিছু নেই। এরকম কালচারের ওপরে কলাম হতে পারে, সংস্কৃতি, কেউ হয়তো সংস্কৃতি নিয়েই একটা কলাম লিখছেন, সেটাকে আমরা বলবো কালচারাল কলাম। সাংস্কৃতিক কলাম নয়, সংস্কৃতি বিষয়ক কলাম, ঠিক আছে। সাংস্কৃতিক অনুষ্ঠান কথাটা চলে মানে যে অনুষ্ঠানে সংস্কৃতির চর্চা হয়, এরকম হয় ঠিক সাংস্কৃতিক কলাম, মানে কলামটার চরিত্র সাংস্কৃতিক, এ ব্যাপারটা বলাটা কেমন একটা লাগে, ওটা থেকে সংস্কৃতি বিষয়ক কলাম এইটা বলাটা বোধহয় বেশি ভালো। এরকম পরিবেশ বিষয়ক কলাম হতে পারে, যে কলামে আমরা শুনি পরিবেশ নিয়ে কেউ একজন পরিবেশবিদ, পরিবেশ বিজ্ঞানী, তিনি হয়তো বা দীর্ঘদিন ধরে পরিবেশ নিয়ে কেউ ইয়ে করছেন, সাংবাদিকতা করছেন, তিনিই হয়তো লেখেন একটা কলাম, এ হতে পারে। এ তো গেল বিষয়ভিত্তিক কলাম। এর যেটা পরে আসে সেটা হচ্ছে কলামের যে চারিত্রিক গঠন, সেই গঠনটা ধরে কলামের কিছু ভাগ হয়। যেমন ধরো এক ধরনের, আমি প্রথমেই একটু এই ট্র্যাডিশনাল যে কলাম নিয়ে এতক্ষণ আলোচনা করলাম তার বাইরে একটু বেরিয়ে একটা অন্য ধরনের কলামের কথা বলি। ধরো তুমি একটা কাগজে দেখছো যে সেখানে প্রত্যেক রবিবার একটা কলাম বেরোচ্ছে, সেই কলামটা বেরোচ্ছে প্রথম পেজের একদম নিচে, মানে যেখানে অ্যাঙ্কার স্টোরি প্রকাশিত হয়। আমি অ্যাঙ্কার স্টোরি কি এর আগে এপিসোডে বলেছি, একটা এপিসোডে অনেক আগে, একদম সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় সাধারণত বাদিকের 4-5 কলম জুড়ে, বাদিক থেকে পাঠকের দিক থেকে বাদিকের 4-5 কলম জুড়ে একটা একটু অন্য ধরনের কপি প্রকাশিত হয়। সেটা হার্ড নিউজ নয়, সাধারণত একটা সফট নিউজ টাইপের কপি, তাকে আমরা অ্যাঙ্কার স্টোরি বলি। যেটা ওই ডান দিকে যদি একটা বিজ্ঞাপন থাকে যাকে সোলাস বিজ্ঞাপন বলে, তার বাঁ পাশে প্রকাশিত হয়। কেন অ্যাঙ্কার স্টোরি বলা হয় সেটাও আমরা বলেছিলাম, যে অ্যাঙ্কার মানে নোঙর, সে একটা জলযানকে একটা সমুদ্র বা নদীতে এক জায়গায় আটকে রাখে, তেমন এই কপিটাও আসলে পাঠককে ধরে রাখে প্রথম পাতায়। পাঠক পাতা উল্টে চলে যেতে চাইলে উপরের খবরগুলো পড়ে, তাহলে ওই নিচের দিক থেকে ওই খবরটা, মানে ওই কপিটা সে পাঠকের চোখকে টেনে ধরে বলবে আমাকে না পড়ে তুমি ওই পাতায় যেতে পারবে না। এই জন্যই এটাকে অ্যাঙ্কার স্টোরি বলা হয়। সেই জায়গায় একটা প্রতি রোববার একটা কলাম বেরোচ্ছে, কিন্তু সে কলামটার হয়তো একটা নাম আছে। ধরো কলামটার নাম হচ্ছে যেমন দেখছি, বাংলা সংবাদপত্র থাকে, কিন্তু তুমি দেখছো যে কলামটার নাম এক থাকছে যেমন দেখছি, কলামটার হেডিং বদলে যাচ্ছে, লেখকও বদলে যাচ্ছে। এক এক সপ্তাহে এক একজন লিখছেন, এই সপ্তাহে ক লিখেছেন তো ওই সপ্তাহে খ লিখছেন, তারপরে সপ্তাহে গ লিখছেন, এরকম করে বদলে যাচ্ছে লেখকের নাম। তখন এই কলামটাকে আমরা বলবো গেস্ট কলাম, অতিথি কলাম। অর্থাৎ আমার কলাম আছে, এক এক দিন এক একজন এসে সেই কলাম ভরাট করে দিয়ে যাচ্ছে, তারা আমার অতিথি, তাকে বলা হয় অতিথি কলাম। আবার ধরো একটা সংবাদপত্রের যিনি সম্পাদক, তিনি নিজে একটা কলাম লিখতে শুরু করেছেন, সেটা প্রতি সপ্তাহে হোক বা প্রতি 2 সপ্তাহে হোক। এই যে সম্পাদক নিজে যখন কলাম লেখেন, তখন সেই কলামটার নাম হচ্ছে এডিটোরিয়াল কলাম, সম্পাদকীয় কলাম। আমাদের কলকাতা থেকে যে ইংরেজি সংবাদপত্রটি প্রকাশিত হয়, দ্য স্টেটসম্যান, একসময় তার এডিটর ছিলেন C.R. ইরানি নামে একজন প্রখ্যাত সাংবাদিক। তিনি এরকম একটা কলাম লিখতেন, সেই কলামের নাম ছিল ইনসাইট, এবং এটা বেরোতো প্রতি রোববার ওই অ্যাঙ্কার স্টোরির জায়গায়। আবার আজকাল সংবাদপত্রের যিনি সম্পাদক অশোক দাশগুপ্ত, তিনি একটা দীর্ঘদিন নেপথ্য ভাষণ বলে একটি কলাম লিখেছেন,
এটা প্রকাশিত হতো প্রতি রবিবার প্রথম পৃষ্ঠায় আজকালে এক কলম জুড়ে, প্রথমে এক কলম লম্বা ওপর থেকে নিচে, পরের দিকে 2 কলম জুড়েও বেরোতো। এখন আর দেখি না। তো এরকম এটা হচ্ছে সম্পাদকীয় কলাম। একটা কলাম আর একটার কথাই আজকে বলি, তারপরে আবার বাকিগুলো নিয়ে পরের কোনো এপিসোডে আলোচনা করব। একটা কলাম এরকম হয় যে সেই কলামে আসলে এক একটা সংখ্যায়, এক একটা সংস্করণে এক একজনের সাক্ষাৎকার প্রকাশিত হয়, মানে প্রশ্নোত্তর ভিত্তিক কলাম। একজন কেউ এবার ইন্টারভিউ হচ্ছে, উত্তর দিচ্ছেন, পরের বার দেখা গেল এর ইন্টারভিউ হচ্ছে, উত্তর দিচ্ছে, কলামের নাম একই আছে। যেমন টাইমস অফ ইন্ডিয়া এরকম একটা কলাম প্রকাশিত, তার নাম হচ্ছে কিউ অ্যান্ড এ, কিউ ফর কোশ্চেন অ্যান্ড এ ফর অ্যান্সার, অ্যান্ড হচ্ছে অ্যান্ডের চিহ্ন দিয়ে কিউ অ্যান্ড এ। এই কলামটা মানে এই কলামে এক এক সপ্তাহে এক একজন আসেন, তার সাক্ষাৎকার নেওয়া হয়। এই কলামকে আমরা বলি কোশ্চেন অ্যান্সার কলাম, প্রশ্নোত্তর কলাম। এইরকমই কলামের আরো কিছু ভাগ আছে কলামের চারিত্রিক গঠন অনুসারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরের কোনো এপিসোডে। আজ এটুকুই, ভালো থাকুন।